চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি, বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষা 2022-এর প্রশ্ন সমাধান। 100 মার্কের একটি বৃত্তির প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আজকের বিষয় হচ্ছে বাংলা 2022 সালের প্রশ্ন। তাই আমরা ভিডিওর শুরুতেই বলবো, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে বাংলা, ইংরেজি, বাংলাতে 100 মার্ক, ইংরেজিতে 50 মার্ক, গণিতে 100, বিজ্ঞানে 50 এবং সামাজিক বিজ্ঞানে 100, টোটাল 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই 400 নম্বরের মধ্যে যারা 90% নম্বর পাবে তাদেরই কিন্তু বৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, আমি সরাসরি প্রশ্ন বিশ্লেষণে যাচ্ছি। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2022। আজকের আলোচনা বাংলা, পূর্ণমান 100, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে তোমার টোটাল যে প্রশ্ন আছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। হ্যাঁ, তা এই 2022 সালের এই প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন, কারণ এটা যখন করোনা শেষ হয় তারপরও হঠাৎ করে সিলেবাস পরিবর্তন করে কিন্তু পরীক্ষাগুলি নেওয়া হয়। এই কারণে এখানের যে প্রশ্নগুলি আছে একটু ব্যতিক্রম আছে, যেমন এমসিকিউ প্রশ্ন কিন্তু ওখানে থাকে না। বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আকাশ আমায় শিক্ষা দিল কি? উদার হতে ভাইরে। এরকম করে। যাই হোক, আমি সরাসরি উত্তর যদি দেখি, প্রশ্নটা দেখে নিলাম, এখন উত্তর দেখব। পূর্ণাঙ্গ প্রশ্নটা তোমরা দেখে নিলে। আকাশ আমায় শিক্ষা দিল কি হতে? উদার হতে ভাইরে। এই বাক্যে আকাশকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ইয়াচুয়া কি চানের আঙুলগুলো কিসে? পোলিওতে দুর্বল। তাইলে উত্তর হবে পোলিও। পরের প্রশ্ন হচ্ছে কিনা জল, আগুন, কাদা দিয়েই তাদের সবার রাধা হচ্ছে। আগুন দিয়ে, বিনা আগুন। হ্যাঁ, তারপরে ইচ্ছে করে খাতা বই সিলেট ফেলে দিয়ে ফেরি নিয়ে বেড়ায়, সিলেট ফেলে দিয়ে। তারপরের প্রশ্ন, পূর্ণিমা রাতে আমাজন নদীতে কুমির, ডলফিন, হাঙর দেখা ভাগ্যের কথা। ডলফিন। তারপরের প্রশ্ন, হাড় ভাঙা পাতার গাছ অযোধ্যা, শুশুনি না শুশুনিয়া পাহাড়ের মাথায়। এটা হচ্ছে শুশুনি। তারপরের প্রশ্ন হচ্ছে স্কট অমুন্ডেশন শেলটন প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করেন। এটা উত্তর হবে তোমার আমুন্ডেশন। তাহলে আমরা সমস্ত প্রশ্নের উত্তর 1 নম্বরে দিয়ে দিছি। এবার 2 নম্বরের প্রশ্ন, কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো। মাটির কাছে ড্যাশ, পেলাম আমি ড্যাশ, আপন কাজে ড্যাশ হতে ড্যাশ দিল শিক্ষা। তাহলে এক এক করে উত্তর দেই। মাটির কাছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল শিক্ষা। আর কবির নাম, এই ভাবধারার কবিতাটি প্রকৃতি নির্ভর ধারণা প্রকাশ করে, আর যেখানে প্রকৃতি, মাটি, মানুষের জীবনকে শিক্ষা দেয়। পাঠ্যাংশ অনুযায়ী এটি প্রাকৃতিক শিক্ষাগুরু হিসেবে নেওয়া। এই কবিতা বলা হয়েছে যে প্রকৃতি মানুষের সবচেয়ে বড় শিক্ষা প্রকৃতির কাছে। তাহলে এখানে কবির ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 8 32। গর্তের ভেতর কেও কোন রচনার অংশ? গল্পটি কার লেখায়? প্রশ্নে কে করেছিল? সে কি ভেবে প্রশ্ন করছে, কে উত্তর দিল, কি উত্তর দিল। এবং সেই নরহরি দাস রচনার গল্পটির লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রশ্নটি করেছিল শিয়াল। সে ভেবেছিল গর্তের ভিতরে কোনো ভয়ঙ্কর প্রাণী বা রাক্ষস থাকতে পারে, তাই সতর্কতার প্রশ্ন করেছিল। প্রশ্নের উত্তর দিয়েছিল একটি ছাগলছানা উত্তর দেয় একটা ছড়ার মতো করে, যেখানে সে নিজেকে পরিচয় দেয়। সে বলে সে ভয়ঙ্কর কেউ নয়, বরং নিরহ প্রাণী, তার নারী আছে এবং সে শক্তিশালী নয়। এভাবে সে নিজেকে নিরোহী হিসাবে প্রকাশ করে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। কার লেখা? কোন গদ্যের অংশ? পুতুল ঘর কি পুতুল ছিল? একবার পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল? এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এই অংশটি পুনরুক্ত চক্রবর্তী লেখা ছেলেবেলা দিনগুলোর গদ্যের অংশ। পুতুল ঘরে নানা ধরনের পুতুল ছিল, যেমন ডল পুতুল, কাচের পুতুল, মাটির পুতুল ইত্যাদি। একবার পুতুলের বিয়ের সময় একটি বড় দুর্ঘটনা ঘটে। বিয়ের আয়োজনের সময় মোমবাতি থেকে আগুন লেগে যায় এবং পুতুল ঘরে অগ্নিকাণ্ড ঘটে। কাঠের তৈরি ঘর ও সাজসজ্জা পুড়ে যায়। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আগুন নিয়ে কখনো খেলা করা উচিত নয়। অল্প অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এরপরের প্রশ্ন, এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। কোন গদ্যের অংশ? লেখকের সঙ্গে সঙ্গী ছিল কে? ওদের সঙ্গে কোটি হাতি ছিল। তাদের নাম কি? সে রাত্রে কিভাবে বুনো হাতি তাড়ানো হলো। তাহলে এই অংশে বনের খবর গদ্যের অংশ। লেখক হলেন প্রমোদারঞ্জন রায়। লেখক সঙ্গে প্রায় 60 জন লোক ছিল, তাদের সঙ্গে 2টো হাতি ছিল। গল্প লিখিত নদীর নাম হচ্ছে পাকোয়া নদী। সেই রাতে বুনো হাতি তাড়ানোর জন্য লুসাই শুকনো বাঁশ দিয়ে মশাল তৈরি করে লম্বা বাঁশের মাথায় মশাল বেঁধে আগুন জ্বালিয়ে তারা হাতির দিকে এগিয়ে যায়। আগুন ও শব্দ দেখে
বুনো হাতিরা ভয় পেয়ে পালিয়ে যায়, এভাবেই তারা হাতি তাড়ায়। এরপরের প্রশ্ন হচ্ছে ওই সিঁড়ি মইটা টেনে নিয়ে এলো গাছের গোড়ায়, কার লেখার কোন রচনা অংশ সিঁড়ি মইটা কোথায় ছিল? উত্তর যদি আমরা বলি এই অংশটি তত্ত্বচান বই থেকে নেওয়া, এটি তত্ত্বচানের একটি ঘটনা। সিঁড়ি মইটা দারোয়ানের ঘর থেকে নিল। ও কে? এখানে ও বলতে ইয়াসুয়াকে চানকে বোঝানো হয়েছে। কেন টেনে নিয়ে এলো? সে গাছে উঠতে সাহায্য করার জন্য সিঁড়ি মইটা গাছের গোড়ায় টেনে নিয়ে আসে যাতে সহজে ওঠা যায়। তারপরে এই গল্পে শিশুমনের কোন গুণ ফুটে উঠেছে? এই গল্পে শিশুমনের সহজ সরলতা, বন্ধুত্ব, সাহায্য করার মানসিকতা এবং নিষ্পাপ চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে লণ্ঠনের আলোতে শত্রু দেখলে ফাঁকা গুহা কার কাছে কোন নাটকের অংশ? মৌচাক কারা বানায়? এতে কি কি থাকে? শম্ভু কী নিল? চারিদিক থেকে কি গান গেয়েছিল? এই অংশটি লীলা মজুমদার লেখা আলো নাটকের অংশ। মৌচাক বানায় মৌমাছিরে, এতে মধু ও মোম থাকে। শম্ভু একটি শিশিতে মধু ভরে নিয়ে এবং কিছু হাড় ভাঙা পাতা সংগ্রহ করে। চারদিক থেকে ভয় দূর করা আলো সাহসের গান গেয়ে উঠেছিল, যা মানুষের মনে সাহস ও শক্তি জাগিয়ে তোলে। এরপরের প্রশ্ন বিশ্বজোড়া পাঠশালা মোর কোন কবিতা পাঠ অর্থ কী? কবি কী শিখতে চাইবে? এটা যদি বলি এই পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবার আমি ছাত্র কবিতা থেকে নেওয়া। পাঠশালা শব্দের অর্থ হলো বিদ্যালয় বা শিক্ষার স্থান। এই কবি বলতে চান যে সমগ্র পৃথিবী তার শিক্ষার জায়গা। তিনি প্রকৃতি, মানুষ, পশু পাখি সব কিছু থেকে শিখতে চান। কবির উদ্দেশ্য হলো জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করা। এরপরের প্রশ্ন ইচ্ছা করে আমি হতাম যদি বাবুদের এই ফুলবাগানের মালিক। কোন কবিতা আমি কে তার কি হতে ইচ্ছে করে? এই পংক্তি বিচিত্র স্বাদ কবিতার অংশ। এখানে আমি বলতে কবিতার বক্তা বা কল্পিত শিশু মনকে বোঝানো হয়। তার ইচ্ছা হয় বাবুদের সুন্দর ফুলবাগানে মালি হওয়ার, সে ফুলের যত্ন নিতে এবং বাগান সাজাতে চায়। এটি তার কাল্পনিক বিভিন্ন কাজ করার ইচ্ছাকে প্রকাশ করে। এরপরের প্রশ্ন হচ্ছে চেয়ে নেব একটি শুধু রব। কোন কবিতা রব শব্দের অর্থ কী? কবি কার কাছ থেকে কী রব চান? এই পংক্তিটি মালগাড়ি কবিতার অংশ। রব বর শব্দের অর্থ হলো আশীর্বাদ বা অনুগ্রহ। তাহলে কবি পরীর কাছ থেকে একটি বিশেষ বর চান। তিনি চান যেন তিনি মালগাড়ি না হন এবং তার উপর কোনো বাধা না আসে, অর্থাৎ তিনি স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে চান। পরের প্রশ্ন হচ্ছে বনভোজনে মিলছে আজ দুষ্টু কোটি মেয়েদের নাম কি, তারা কি এনেছে? এই পংক্তি বনভোজনে অংশ নেওয়া কয়েকটি দুষ্ট আনন্দপ্রিয় মেয়ের কথা বলা হয়েছে। মেয়েদের নাম হলো নুরুপুষি, আয়েশা, শফি। তারা বনভোজনে বিভিন্ন জিনিস এনেছিল, যেমন আমের গুটি, নারকেলের মালা, রঙিন ঘুড়ি, ছোটো বাটি, ছুরি ইত্যাদি। তারা আনন্দ করে বনভোজন উপভোগ করেছিল। পরের প্রশ্ন হচ্ছে আমি সাগর পাড়ি দেব। আমি সওদাগর কার লেখা, কার কবিতা? সওদাগর অর্থ কী? কবি কত সাগর পাড়ি দিতে চান? এই কবিতার লেখক হলেন কাজী নজরুল ইসলাম। এটি আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। সওদাগর শব্দের অর্থ হলো ব্যবসায়ী বা বাণিজ্যকারী ব্যক্তি। কবি 7টি সাগর পাড়ি দিতে চান। এর মাধ্যমে তিনি তার সাহস, অভিযান প্রিয় মনোভাব এবং স্বাধীন জীবনে ইচ্ছা প্রকাশ করেছেন। এরপরের প্রশ্ন 5 নম্বর শব্দার্থ লিখো, যে কোনো 5টি। মৌন হচ্ছে নীরবতা বা কথা না বলা। বিস্তার হচ্ছে প্রসার বা ছড়িয়ে পড়া। বাগিচা হচ্ছে ফুল বা ফলের বাগান। নজরানা উপহার বা সম্মানসূচক দান। চঞ্চু হচ্ছে পাখির ঠোঁট। আওয়াজ হচ্ছে শব্দ বা ধ্বনি। এরপরের প্রশ্ন বাক্য গঠন করো, যে কোনো 4টি। পুতুল খুশি, লাজুক, জ্যাঠামশাই, পাঞ্জা, আলো। এটার যদি বলে এখানে পুতুল হচ্ছে ছোট মেয়েটি একটি সুন্দর পুতুল নিয়ে খেলছে। খুশি, পরীক্ষায় ভালো ফল করে সে খুব খুশি হলো। তারপর লাজুক ছেলেটি সবার সামনে কথা বলতে পারে না। জ্যাঠামশাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। পান্ডা একটি বিরল প্রাণী। আলো, ঘরের আলো খুব উজ্জ্বল ছিল। এরপরের প্রশ্ন বিপরীত শব্দ। অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। নবীন, প্রবীণ, আনন্দ, দুঃখ, দুর্বল, শক্তিশালী, অভ্যাস, অনভ্যাস, অন্ত, শুরু, দূর, নিকট, বাইরে, ভিতরে। এরপরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখতে বলেছে। প্রথমে রিকেল ও না নারিকেল, ছাউতাল, তারপর আমাজান, তারপর পটগুলটিস, তারপর গুরু মন্দির, তারপর সারা রাত, গুরু গম্ভীর। এরপরের প্রশ্ন হচ্ছে লিঙ্গ পরিবর্তন। শিক্ষক, শিক্ষিকা, বাঘ, বাঘিনী, চাকর, চাকরানী বা চাকরানী, মহিলা, পুরুষ, পিসিমা, পিসেমশাই, গিন্নিমশাই, উচ্চারিত নয় সাধারণ গৃহকর্তা। এরপরের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ। বিদ্যালয়, বিদ্যাজক, আলয়, নাবিক, নৌযোগিক, নরেন্দ্র, নরযোগীন্দ্র, মহোৎসব, মহযোগ, উৎসব, স্বাগত, সুযোগ, আগত, ভবন, ভবযোগন। এরপরের প্রশ্ন বেমানান শব্দগুলি বেছে নিয়ে লিখতে পারছি। সিঁড়িময়, তাঁবু, ধাপ। এখানে বেমানান তাঁবু। বাকি সব উঠানামার উপকরণ, তবুকটি আশ্রয়স্থান। হলঘর, কালঘর, উঠোন, চিলেকোঠাখানি। উঠোন হচ্ছে বেমানান। ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। এখানে কামান বেমানান। নদী, তটিনী, সতস্বিনী, দিঘি। এখানে দিঘি বেমানান। এরপরের প্রশ্ন হচ্ছে 12
নম্বর তোমার প্রিয় উৎসব, তোমার প্রিয় একজন মনীষী, তারপরে একটি গৃহপালিত পশু, তোমার প্রিয় একজন মহাপুরুষ। আমার মহাপুরুষ হচ্ছে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা তথা ভারতের একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত, সমাজসেবক, সমাজকারক এবং মানবতাবাদী মানুষ। তার মধ্যে ছিল প্রচণ্ড তেজ, গভীর পাণ্ডিত্য এবং অসীম মানবিকতা। মানুষ থেকে বিদ্যাসাগর নামে জানলেও তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জন্ম, বংশ, পরিচয়। তিনি 1820 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। তারপরে শিক্ষা, তিনি গ্রামের চতুষ্পাঠীতে প্রাথমিক শিক্ষা শুরু করেন, পরে কলকাতায় সংস্কৃতি কলেজে পড়াশোনা করেন। দারিদ্র্যের মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। তার অসাধারণ প্রতিভার জন্য তাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করা হয়। কর্মজীবনের কৃতিত্ব, তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পাণ্ডিত্য ছিলেন এবং পরে সংস্কৃত কলেজে অধ্যক্ষ হন। তিনি সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে এবং বিধবা বিবাহ চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নারী শিক্ষার প্রসার ঘটান এবং বহু বিদ্যালয় স্থাপন করেন। তার লেখা বর্ণপরিচয় লেখা বাংলা শিক্ষার ভিত্তি হিসেবে পরিচিত। এরপরে উপসংহার, 1891 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সত্যি বিদ্যার সাগর এবং দয়ার সাগর। তার অবদানে আজও বাঙালি সমাজে চিরস্মরণীয়। এরপরে বলবো তোমার প্রিয় একজন মনীষী বা তোমার প্রিয় উৎসব একটি গৃহপালিত পশু। তোমার প্রিয় উৎসব হচ্ছে সরস্বতী পূজা। আমার প্রিয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজা, এই পূজা বিদ্যার দেবী সরস্বতীর উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীরা এই পূজায় খুব আনন্দের সঙ্গে দেবীর বর্ণনা। দেবী সরস্বতীর রং শুভ্র, তার বসন ও আসন সাদা পদ্মের উপর, তার বহন শ্বেত হংস, তার এক হাতে বীণা এবং অন্য হাতে বই থাকে। তিনি বাগ্দেবী শারদা বীণাপাণি নামে পরিচিত। পূজার বিবরণ, এই পূজা মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীরা সকালে স্নান করে ফুল নিয়ে বিদ্যালয়ে আসে। তারা বই খাতা দোয়াত কলম দেবী সামনে রাখে। পুরোহিত পুজোর পরিচালনা করেন। পূজার শেষে সবাই অঞ্জলি দেয় এবং উপবাস ভঙ্গ করে। পূজার আনন্দ, পূজার আগে থেকে প্রস্তুতি শুরু হয়। মণ্ডপ সাজানো, প্রতিমা তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব কিছুতে আনন্দের পরিবেশ তৈরি হয়। পূজার দিন গান, নাটক, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠিত হয়। সবাই মিলিতভাবে আনন্দ উৎসব উপভোগ করে। উপসংহারে বললেও সরস্বতী পূজা খুব জনপ্রিয় বা আনন্দময় উৎসব। এটি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার একটি গৃহপালিত পশু, যেটা আমরা কুকুর বলতে পারি। কুকুর একটি গৃহপালিত অনিষ্ট প্রাণী। এটা অত্যন্ত বিশ্বাস্ত এবং পরিভুক্ত প্রাণী। মানুষ কুকুরকে খুব ভালোবাসে এবং বাড়িতে পালন করে। আকৃতি, কুকুরের 4টি পা, 2টি কান, 2টি চোখ, 1টি লেজ থাকে। এর শরীরে লোম ঢাকা থাকে। এদের দাঁত ও নখ খুব ধারালো। লেজ সাধারণত ছোট ও বাঁকা হয়। প্রকৃতি, তারপরে জাতি এবং খাদ্য উপকারিতা। উপসংহার, এই ছিল তোমার এই টোটাল প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ভুলি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।